কখনো কখনো কোনো জিনিস সামনে না থাকলেও মনের মধ্যে রয়ে যায়, ঠিক যেমন এই চার বন্ধুর সাথে কাঁকড়াছড়া জঙ্গলের বেড়ানোর স্মৃতি। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু জিনিসের দরকার হয় না, দরকার হয় একটু মুখের হাসি আর প্রাণ ভরা নিঃশ্বাস, যা আমি এই প্রকৃতি থেকেই পাই। নূতন বছরে পা দিয়ে দেখলাম কত পাওয়া কত না পাওয়ার মতো হারিয়ে গিয়েছে মানুষ। নিজেকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা মাত্র এই বেড়াতে যাওয়ার মধ্যে দিয়ে। তাই তো আবার শীতের রাতে বেরিয়ে পড়লাম সেই চার বন্ধুর সাথে। আজকের দিনটাও তুলে রাখবো এই বং ফুটপ্রিন্ট চ্যানেলে। আজ 9 জানুয়ারি 2026, ঘড়িতে তখন রাত 11টা। আমরা হাওড়া স্টেশনে অপেক্ষায় ট্রেন নাম্বার 18005 এর, যা 10 জানুয়ারি ভোর 3টেতে নামিয়ে দিল টাটানগর স্টেশনে। কিছুটা সময়ের অপেক্ষা ভোর হবার, আর আমাদের আগে থেকেই বুক করা গাড়ির। তাই এই সময়টুকু একটু ফ্রেশ হয়ে নিতে নিয়ে নিয়েছিলাম রেলের রিটায়ারিং রুম। ব্যাস, তারপরই অ্যাডভেঞ্চার স্টার্টেড উইথ এ কাপ অফ মর্নিং টি, সাথে বং ফুটপ্রিন্ট চ্যানেল আর আমি আপনাদের বন্ধু ঋতব্রত। শীতের সকালে এই ট্যুরটা হতে চলেছে একটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস ট্রিপ। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ঠিক সেই কথা মতো সকাল 6টার সময় গাড়ি এসে পৌঁছলো স্টেশনে। তারপর ড্রাইভারের চেনা লোকাল বাজার থেকে আমাদের এই ট্রিপের রেশনটা তুলে নিলাম, মানে কিছু কাঁচা সবজি, ডিম আর চিকেন। বাকি জিনিসগুলো আমরা কলকাতা থেকেই ক্যারি করেছিলাম। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আমরা যে পিন্দ্রা বেড়াতে থাকবো ওখানে কোনো খাবার পাওয়া যায় না, রেশন নিজেদেরকে নিয়ে যেতে হয়, ওরা জাস্ট বানিয়ে দেয়। ঠিক সেই মতোই আমরা কাজ করেছিলাম। আমরা যে ট্রিপটা করছি এই দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই দাদাই আমাদের টোটাল কালকে পর্যন্ত থাকবেন, সাইট সিনও করিয়ে দিচ্ছেন। উনি ওনার নাম্বারটা দিচ্ছেন, যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। जी प्रणाम दादा जी, मेरा नंबर है 7482916732। फिर से नंबर सुन लीजिए, 7482916732। कभी भी आइए, एक बार सेवा का मौका जरूर दीजिए। এটা এখানকার টাটা নগরের জুবলি পার্ক, মেনটেন্ড বাই টাটা। আমরা এখন তো সব টাটানগরে এসছি, আমরা চার বন্ধু মিলে। অরিজিৎ দা আছে, বাবিন আছে আর সুকুমার আছে। তা অরিজিৎ দাকে আমি কিছু এখানে এসছি যখন কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা কোথায় এসেছি আর শুনেছি এখানে নাকি প্রতি পদে পদে অ্যাডভেঞ্চার। তা তোমার কি বক্তব্য, তুমি তোমার মতো করে বলো। আমরা এখন টাটানগরে জাস্ট জুবিলি পার্ক ক্রস করে এলাম, এখন খোলেনি, টাইমিং 11টা থেকে। আর এই পাশেই একটা বেশ সুন্দর গ্রাউন্ড আছে, বেশ বড় গ্রাউন্ড, প্রচুর গাছপালা। তো যাব হচ্ছে দলমা ফরেস্ট হিল টপ পিন্দ্রাবেড়া। দুর্দান্ত অভিজ্ঞতা হবে। উপরে একেবারে মানে সমস্ত রেশন ফ্যাশন নিয়ে যাচ্ছি, ওখানেই রান্না হবে, খাওয়া হবে। আর ফরেস্টের ভেতর দিয়ে আমাদের একটা ইয়ে হবে, সাফারিও হবে। তো অপেক্ষায় আছি আরো রোমাঞ্চকর কিছু দেখবার এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। বাহ, খুব ভালো। তাহলে বাকিটা দেখা যাক কি হয়। অবশ্যই, ঠিক আছে। এবার বাবিন কিছু কথা বলবে। বাবিন, আমরা শীতের রাতে ট্রেন জার্নি করে এরম বেড়াতে যাওয়ার যে আনন্দটা পেলাম, তা তোমার কি রকম লাগছে? হ্যাঁ, আমারও খুব ভালোই লাগছে শীতের রাতে একটা ট্রেন জার্নি করা অনেকদিন পর। না, আমরা তো প্রতিবারে গাড়ি করেই আসি, তুমি ড্রাইভ করো।
তা সেখানে এবারে ট্রেনে করে যে এলাম, আর সেটাই বলছি, দারুণ একটা অন্যরকম ব্যাপার লাগছে। এই অনেকদিন রাতের বেলা ট্রেনে আর জার্নি করা হয়নি, একসাথে তারপর একসাথে বন্ধুরা মিলে আসছি, সবাই মিলে 4 জন মিলে, একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ফিলিং চলে আসছে। আর তারপর যে এসে নামার পর এই যে সকালবেলা একটা শীতের মধ্যে আমরা ঘুরছি মর্নিং ওয়াকের মতো, যে জুবলি পার্ক এরিয়ায় ঘুরছি, তো চা খেলাম, তারপর আবার এখন ব্রেকফাস্ট করব, জল খাবো, তো ওটা একটা আলাদাই লাগছে। রাস্তাঘাট একটু বেশ সুন্দর, নিট ক্লিন শহর একটা, খুব সুন্দর। তো সব দিক থেকে বলবো একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আশা করবো আরো আমাদের সামনের ট্রিপটা যেটা আছে দলমা পাহাড় যাওয়ার আরো ভালো হবে, একদম একদম সুন্দর লাগবে, এইটুকুই। থ্যাংক ইউ। এবার সুকুমারকে একটু দাও দেখি সুকুমারের বক্তব্য। হ্যাঁ, তা সুকুমারকে একটু জিজ্ঞেস করতে চাই, আজকের যে ট্রিপ সেখানে সব খাবার বা রেশন পত্র আমাদেরকে উপরে নিয়ে যেতে হবে, হ্যাঁ তাই তো? তা এমন পিকনিক টাইপ যে বেড়াতে যাওয়া, হ্যাঁ। সেটা নিয়ে তোমার বক্তব্য কি বলো? এই যে বাজারপত্র করে নিয়ে গিয়ে পিকনিক টাইপে বেড়াতে যাওয়া, এর অনুভূতি একটা আলাদাই মাত্রা নেই। কারণ আমরা বেড়াতে যাই কেমন ভাবে, রিসোর্ট বুক করা থাকে কিছু, সেখানে আমরা যাই রেডিমেড খাবার দাবার পেয়ে যাই, কোনো ঝুট ঝামেলা থাকে না, ওটাও অতটা মজা হয় না। তো এটার মধ্যে একটা আলাদা মজা আছে, যেটা আমরা বাজারপত্র করে নিয়ে গিয়ে পিকনিক পিকনিক হলো প্লাস ঘোরা হলো, তারপরে শীতকালের মতো বাহ, মৌসুম, এটা একটা দারুণ অনুভূতি। থ্যাংক ইউ। আমরা তো এসছি এখন জুবলি পার্কে, যেটা মেনটেন বাই টাটা, সবাই জানো। তা এইখানে সুন্দর এই প্লেগ্রাউন্ডে একটু ওই 3 বন্ধুর সাথে বসে নয়, দাঁড়িয়ে আমরা 3 জনে একটু কথা বললাম। সামনে জামশেদজি টাটার একটা মূর্তি আছে, আমরা একটু দেখবো, দেখে তারপরে আরো সাইট সিন গুলো করবো। দেন আমরা কাঁচা সবজি বা মাছ, চিকেন এগুলো কিনে তারপরে আমরা যেটা পিন্ডাবেড়া যাওয়ার কথা সেখানে যাব। আমরা এই জুবলি পার্কে যখন ওয়াক করছিলাম তখন এখানকারই একজন দাদার সাথে আমার পরিচয় হলো, খুব সুন্দর কিছু কথা বলছিলেন, তাই আমি ওনাকে সামনে নিয়ে আসলাম। কিছু বক্তব্য উনি রাখবেন এই জামশেদজি টাটার ব্যাপারে এবং পার্কের ব্যাপারে। কথাগুলো শুনুন, খুব ভালো লাগবে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চ্যাটার্জি, ব্যাংকে চাকরিরত ছিলাম, এখন রিটায়ার করে গেছি। আসলে যেটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যেগুলো পেয়েছি এবং বিভিন্ন টাটা স্টিলের অন্যান্য সোভিনিয়ার থেকে যেগুলো আমরা জানতে পেরেছি সেটুকুন আপনাদের বলতে পারছি। এই পার্কটার নাম হচ্ছে জুবলি পার্ক। আসলে এই পার্কটার নাম জুবলি পার্ক এই জন্যই হয়েছিল, টাটা স্টিলের প্রোডাকশন শুরু হয়েছিল 1907 সালে। তারপরে 50 বছর যখন পূর্তি হয় তখন গোল্ডেন জুবলি যখন সেলিব্রেশন হয়, তো সেই উদ্দেশ্যেই এই পার্কটা তৈরি করা হয়েছিল, তাই এটার নাম হচ্ছে জুবলি পার্ক। আর টাটা জামশেদজি নাসিরউদ্দিন টাটা আপনারা বোধহয় সবাই জানেন যে জামশেদজি নাসিরউদ্দিন টাটাই এই মূল কর্তা। তবে উনি জীবিতকালে এই প্রোডাকশন দেখে যেতে পারেননি। আর এর পেছনে আরেকটা গল্প হচ্ছে, ওনার এই রাজ্যে এইখানে স্টিল প্ল্যান্ট তৈরি করার পেছনে পুরোপুরি যে ভদ্রলোকের হাত আছে তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন চিকাগোতে যাচ্ছিলেন জাহাজে করে, সেইখানে ওনার সঙ্গে এই টাটাজির পরিচয় হয় এবং তিনি তখন ওনার জ্ঞান এত বেশি যে উনি জানতেন যে এখানে ওই রকম খনিজ পদার্থর ভান্ডার আছে এবং সেই জন্যই উনি বিশেষ করে আয়রন ওর কাছাকাছি যে মাইন্স গুলো পরে ডেভেলপ করেছে সেগুলো কিন্তু ওনার পরামর্শেই কিন্তু উনি মূলত এই ফ্যাক্টরিটা এখানে তৈরি করেন। আর তারপরে তো এই ফ্যাক্টরি জুড়ে সমস্ত আমাদের জনগণ আসে। বিশেষ করে তখনকার দিনে বেশিরভাগ বাঙালি যারা ছিলেন, যারা বিভিন্ন জায়গায়, কেন তারা বেশি শিক্ষিত ছিলেন আদার দেন, তখন তো বিহার ছিল, তো তখন যারা বাঙালিরা পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা এখানে আসতে শুরু করেন এবং তারা পরবর্তীকালে তারা তাদের আত্মীয়দেরকেও এই সঙ্গে ফ্যাক্টরির সঙ্গে যুক্ত করেন এবং চাকরি দেন। তো এখানে সেই জন্য বাঙালি পপুলেশন বেশ ভালোই, বিগত 5-6 বছর আগে অব্দি যে স্ট্যাটিস্টিক্স ছিল প্রায় 40% বাঙালি এই শহরে বাস করে। ধন্যবাদ। আর একটা কোশ্চেন বলছি, এখানে যেটা আপনি বললেন একটু আগে 50 উনি মারা যাওয়া যখন গেলেন তখন এই মারা যান তখনও কিন্তু এই প্রোডাকশন শুরু হয়, ফ্যাক্টরি গঠনের কাজ তখন শুরু হয়েছিল, কিন্তু প্রোডাকশন শুরু হয়েছিল আপনার 1907 সালে। আচ্ছা, আর যেটা ডায়মন্ড পার্ক বলে যেটা দেখলাম, ডায়মন্ড পার্কে ওনার স্ত্রী এই নিজে একটা হীরের আংটি
ইয়ে করে বন্ধক রাখে। বন্ধক রেখে এইটা করা হয়, যেটা আপনারা যদি যান এখানে একটা মোদি পার্ক বলে একটা পার্ক আছে, হ্যাঁ। যেটা পরে রুসি মোদির নামে যে পার্কটা তৈরি হয়েছিল, তো সেই মোদি পার্কে আপনারা ওই ডায়মন্ডের আকারের একটা স্ট্রাকচার দেখতে আচ্ছা, পাবেন। ওইটা উনি বন্ধক রেখেই উনি হ্যাঁ। বিজনেসটা স্টার্ট করেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দা, তুমি তো উত্তপম খাচ্ছ, কেমন টেস্টটা কেমন? এটা আমার আজকের ব্রেকফাস্ট, বাটার মশলা ধোসা। এটা চান্ডিল লেক, সুবর্ণরেখার নদীর ওপরে অবস্থিত। এটাকে ব্যারেজ করে রেখেছে, আর উল্টো দিকটা থেকে দুটো জায়গায় জলটা পাস করে, একটা পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে আর একটা উড়িষ্যার দিকে। দেখুন এবার লেকটা কি সুন্দর লাগছে, দেখুন ওটাই সামনে ড্যাম, এদিকটা জল পুরো ভর্তি, সুবর্ণরেখা নদী এটা। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা জামশেদপুরের কাছে অবস্থিত এবং ভারতীয় হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী ও পাখিদের আবাসস্থল। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানকার প্রধান আকর্ষণ হল দলমা পাহাড়, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রায় 195 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। স্থানীয় দেবী দলমা মাই এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এখানে প্রধানত ভারতীয় হাতি এখানকার প্রধান আকর্ষণ। তাছাড়া স্লথ বিয়ার, বেঙ্গল ফক্স, দেশি নেকড়ে, জায়ান্ট স্কুইরেল, প্যাঙ্গোলিন, সম্বর এবং বিভিন্ন প্রজাতির হরিণ ও বানর দেখতে পাওয়া যায়। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আগে থেকেই অনলাইনে রুম আমাদের বুকিং করা ছিল পিন্ডাবেরাতে। বাই দ্য ওয়ে, এখানে দু জায়গাতে থাকার ব্যবস্থা আছে। এক, পাহাড়ের বেসে, যা দলমার এন্ট্রি গেটের পাশে, যেটা মাকুলাকোচা ইকো ট্যুরিজম। আর দুই, আমরা থাকবো পাহাড়ের উপরে পিন্ডাবেরা গেস্ট হাউসে। এখানে থাকার জন্য অনলাইনে তো বুকিং করতেই হবে, তার উপরও এই এন্ট্রি গেটে একটা উইথ আইডি প্রুফ পারমিশন করাতে হবে, যা কিছু টাকার বিনিময়। পিন্ডাবেরা শব্দের মানে বলতে গেলে আদিবাসী মুন্ডারি বা সাঁওতালি ভাষায় বেড়া শব্দের অর্থ হল নির্দিষ্ট জমি বা উপত্যকা, আর পিন্ডা কোনো নির্দিষ্ট উদ্ভিদ বা স্থানীয় ঐতিহ্যের সাথে সম্পর্কিত হতে পারে। দলমার সেঞ্চুরির টোটাল ম্যাপ। এখানে মিউজিয়াম আছে, ট্রি হাউস আছে, ক্যানোপি ওয়াক আছে, কমিউনিটি হল আছে, আর সেলফি পয়েন্ট আছে। একটা সেলফি পয়েন্টও আছে এখানে। এটা তো দলমার মেন গেট দেখালাম একটু আগে। এটাই হচ্ছে দলমার অফিস। এখান থেকেই সাফারির জন্য 2800 টাকার বিনিময়ে 10 জন যেতে পারে, বাট আমরা 4 জনই যাওয়ার চেষ্টা করব। টোটাল 6টা গাড়ি আছে এদের আন্ডারে। আর আমরা তো এখান থেকে উঠবো না, আমরা পিন্ডাবেরা থেকে উঠবো। দেখা যাক আজকে করা যায় কি আগামীকাল করা যায়। আমরা মাকুলাকোচা ছাড়িয়ে চলে যাব পিন্ডাবেরা। আমরা পিন্ডাবেরাতে এসে গেছি। এটা হচ্ছে পিন্ডাবেরার আমরা যে গেস্ট হাউস আছি তার পাশে একটা ছোট্ট কাঠের ওয়াচ টাওয়ার আছে। এইগুলো ছোট ছোট কটেজ, 3টে কটেজ আছে। আমি দেখাচ্ছি আমাদের কটেজটা। এটাও একটা ওয়াচ টাওয়ার। পুরো জঙ্গলের মাঝখানে কটেজগুলো, খুব সুন্দর। দেখুন পরিবেশটা, পাশেই ওয়াচ টাওয়ার। সন্ধেবেলা বসে চা কফি খাওয়া যাবে।
দেখুন গেট দিয়ে ঢুকলাম, একটা বারান্দায় একটা ছোট্ট টেবিল চেয়ার, বাইরেটা ঢুকেই একটা ঘর, সুন্দর ডবল একটা বেডরুম, ডবল বেড, এসি লাগানো আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ব্যাগ রাখার একটা জায়গা, পাশ থেকে আর একটা দরজা আছে, ঢুকেই রাইট সাইডে আর একটা ঘর, এখানেও সেম ডবল বেড, এসি লাগানো, একটা ওয়ার্ড্রপ, টি টেবিল, বেডসাইড টেবিল, এখানে একটা ছোট্ট আয়না লাগানো, বাথরুমটা বেশ বড়, গিজারও লাগানো আছে, বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটাও বাথরুম আছে এই ঘরটার আর এই ঘরটার মাঝখানে, একটা বেসিন লাগানো, এটাতেও একটা গিজার, ওয়াটার লাইন, কোমোড, এটা থেকে বাইরেও যাওয়া যায়, বাট এক্ষুনি দরকার নেই যাওয়ার। খুব সুন্দর সাজানো গোছানো ঘর। এই জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা কটেজ ভাবার মতো। দেখুন চারিদিকে পুরো পাহাড়ের উপর জঙ্গল, এটাই পিন্ডাবেড়া গেস্ট হাউস। আর পরে দেখাবো ওই পাশে একটা ফরেস্ট অফিসারদের জন্য একটা গেস্ট হাউস আছে, সেটা পরে দেখাবো। তা আমরা এখন পিন্ডাবেড়ায় আছি, আপনাদের সবাইকেই বলেছি দেখুন যে জায়গাটা আছি ছোট ছোট বাঁদরও দেখতে পাওয়া যাচ্ছে, ওই একটা দূরেও আছে আর আমার সামনেও একটা আছে। আর এই হচ্ছে পিন্ডাবেড়া ফ্যামিলি কটেজ, এরকম ছোট ছোট কটেজ। এইটা আমাদের কটেজ। কটেজের ভেতরটা তো দেখালাম, ভেতরটা হয়তো কিছু জায়গায় ড্যাম্প আছে, বাট এইটুকু বলতে পারি পাহাড়ের এত উপরে এর থেকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়াটা সত্যি মুশকিল। জঙ্গলে থাকলে একটু জঙ্গলি হয়ে থাকাটাই আমার মনে হয় ভালো। একদম নিট অ্যান্ড ক্লিন হলে তখন 5 স্টার হোটেলের ফিলিংস আসবে। তো যাই হোক, সব মিলিয়ে খুব খারাপ লাগছে না। বাইরে থেকে অনেক গাড়ি আসছে, এখানে দেখে তারা ফিরে যাচ্ছে যেহেতু তাদের বুকিং নেই। এবারে সামনে আমি নিয়ে যাব আপনাদের। আর এইখানে দেখুন এত ভালো সিস্টেম, আমরা যদিও খাওয়ার জল এনেছি কিন্তু এখান থেকে মেশিনও বসানো আছে, খাওয়ার জল এখান থেকেও পাওয়া যেতে পারে। আর ছোট ছোট বাঁদরগুলো ঘুরে বেড়াচ্ছে। সামনে আছে কার পার্কিং, দেখুন অবস্থা, বাঁদর গাছে কিরম ঝুলছে দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে বাবু বসে আছেন, খুব সুন্দর প্রকৃতি, ঠান্ডা ঠান্ডা পাহাড়ের ওপরে চুপচাপ। এই নীরবতাটার জন্যই ওপরে আসা, না হলে মাকুলা কোচায় খাওয়া দাওয়া থাকার সুবন্দোবস্ত আছে, কিচ্ছু ওখানে করার নেই, সমস্ত কিছু হাতের মধ্যে পাবেন। কিন্তু এখানে আমাদের সমস্ত রেশন নিয়ে এসছি, চিকেন এনেছি, সবজি এনেছি, ফুলকপি এনেছি, তার সাথে চাটনি হবে, ডিমের কারি হবে, সোয়াবিন হবে, মানে দুবেলা মিলে। বিকেলবেলা পকোড়া, চাল ভাজা, বাদাম, এগুলো তো আছেই। এগুলো খাবো, খাওয়ার সাথে এই প্রকৃতিটাকে এনজয় করব। একটু পরে আমাদের খাওয়ার পরে সাফারি করতে যাওয়ার জন্য বলা আছে, সাফারির গাড়ি হয়তো চলে আসবে। সাফারির গাড়ি আসলে কোর এরিয়াগুলো দেখতে পাবো। পশু কত পাখি দেখতে পাবো সেটা আমি জানি না, বাট ঘোরাটাই মেন উদ্দেশ্য, তাই ঘুরবো। এই 4 বন্ধু মিলে এসেছি, মনে থাকবে, অ্যাকচুয়ালি চিরকাল মনে থাকবে।
এই যে ছোট ছোট কটেজগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওদের রান্না হয়। আর ওই দূরে যে কটেজটা দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে আপনাদের ফরেস্ট অফিসাররা যদি আসেন তারাই একমাত্র বুক করতে পারবেন। দাঁড়ান, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই থেকে আমরা এলাম, আসার পরে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এইটাই অফিসারদের কোয়ার্টার। মানে ফরেস্ট ডিপার্টমেন্টে যদি ভালো কেউ চেনাশুনো থাকে তবেই আপনারা ঢুকতে পারবেন, নচেত ঢোকার কোনো পারমিশন নেই আপাতত। এক দাদা ক্লিন করছেন, এটা তো খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। চলুন এখান থেকে পাহাড়ের দৃশ্যটা একটু দেখাই। আর বাঁদরগুলো দেখুন, বাঁদরামি ঠিকঠাক তারা মেরেই যাচ্ছে। ওই দেখুন, এবার দূরের দৃশ্যটা, আজকে প্রচন্ড ঠান্ডা, তাই সূর্যটাও অপোজিট দিকে আছে, তাই দেখাতে পাচ্ছি না। কটেজটা একটু দেখানোর চেষ্টা করব যদি দেখতে পান। মানে এই কটেজে উঠলে এটুকু নিশ্চিত বলতে পারি অসম্ভব সুন্দর লাগবে। এই ব্যালকনিতে বসে এই ভিউটা আপনারা পাবেন, মানে পুরো এই বাইরের যে সুন্দর প্রকৃতিটা আছে এই পাহাড়ের কতটা উপরে আছি তাহলে বুঝতে পারছেন। হাতি বা অন্য পশু পাখি কি দেখতে পাবো জানি না, বাট এই ছোট্ট ছোট্ট বেবি বাঁদরগুলোকে দেখে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। মানে একটু কিছু খাওয়ার হাতে করে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে তো আপনার সামনে এসে খাবারটা চাইবে, কিন্তু দেওয়াটাও রিস্ক। একটা দিলেই সঙ্গে সঙ্গে 5টা 7টা করে এসে উপস্থিত হচ্ছে। এই কটেজগুলো, মানে এই যে কটেজটা আছে, এটা তো মানে একদম বললাম টিভি থেকে আরম্ভ করে এভরিথিং আছে। দেখুন, প্রোস কনস বলতে এখানে প্রোস বলতে এটাই বলা ভালো লাগবে যে খুব সুন্দর সাজানো গোছানো, মোটামুটি ভাবে থাকার জন্য যা যা প্রয়োজন একটা মানুষের গ্রীষ্মকালে, এসি থেকে আরম্ভ করে সবকিছুই এর মধ্যে আছে। বিশাল ক্যাম্পাস, খাওয়া দাওয়ার ওদেরকে কিছু টাকার বিনিময়ে ওরা রান্না বান্না করে দিচ্ছে, আর ক্লিনিং চার্জেস হিসেবে 300 রুপিস এখানে চার্জ করছে। এবং এই উপরে আসার জন্য, গাড়ি নিয়ে আসার জন্য 600 না 700 মোটামুটি চার্জ করেছে, এবং পার পার্সেন্ট 10 to 20 রুপিস মোটামুটি চার্জ করে এরা। এখানেও দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে, এটাতেও ওঠা যাবে। মানে ওয়াচ টাওয়ার প্রচুর, যেটা থেকে উঠলে আপনি ভালো করে 4-5টা দেখতে পাবেন। কিন্তু আজকে এতটাই কুয়াশা এবং ঠান্ডা, আজকে এখন বাজে প্রায় দুপুর 1টা, দেখুন তাতেও কুয়াশা কমেনি। চারিদিকটা পুরো নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। এই নিস্তব্ধতাটাই চেয়েছিলাম। শহরের কোলাহল থেকে অনেকের অনেক রকম জিনিস ভালো লাগে, কারুর হয়তো একদম পুরীর মতো দোকানপাট ভর্তি সেই সব জায়গা ভালো লাগে, আবার কারুর মানে যেমন আমার মানে এরকম শুধু হেঁটে যাব, জুতোর তলায় পড়ে থাকা পাতায় কড়মড়ে আওয়াজটা শুনতে পাবো। এইরকম নিস্তব্ধতাটা প্রচন্ড ভাবে আমি পছন্দ করি। আমি বলে নয়, আমার যে 3জন এসছে একসাথে, আমার যে 3জন বন্ধু এসছে, তারাও ঠিক একই রকম। দেখুন, এটাও একটা ছোট্ট ওয়াচ টাওয়ার নয়, বাট এখান থেকে 4-5টা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। মানে যত ভাবে সুন্দর করে রাখা যায় জায়গাটা, ওনারা ততটাই সুন্দর করে রাখার চেষ্টা করেছেন। এবার কনস বলতে ওই যে বললাম যে কিছু কিছু জায়গায় ড্যাম্প আছে, কিছু কিছু জায়গায় আপনার যেমন একটা টাওয়েল দেওয়া হয়েছে, পাপোশ বা এগুলো নেই, একটা হালকা ড্যাম্পের জন্য স্মেল ছাড়ছে, ঠিক আছে, ওগুলো ম্যানেজেবল, আমার কাছে তো তাই মনে হয়।
সবকিছু যদি নিট অ্যান্ড ক্লিন বা এবং সবকিছু যদি ঠিকঠাক পাওয়া যায়, তাহলে আমার মনে হয় জঙ্গলে থাকাটা ঠিক উচিত হবে না। চারপাশ দিয়ে এরকম একটা রাস্তা আছে যেটাকে ঘিরে ওই জায়গাটাকে রাখা হয়েছে, মানে ছোট ছোট পিন্ডাবেড়ার যে ফরেস্টের মধ্যে আমরা রয়েছি সেই কটেজগুলো আছে, ফ্যামিলি কটেজগুলো অসম্ভব সুন্দর। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যা মনে হচ্ছে তাই বলার চেষ্টা করছি, যা দেখছি তাই বলছি। অ্যাকচুয়ালি এটাই কার পার্কিং জোন, আর ওই যে দূরে আমাদের কটেজ, খুব সুন্দর, গাছ গাছ ভর্তি, মাঝে মধ্যে পাখির আওয়াজ, একটা ছোট দোলনাও আছে, মানে বাচ্চারা আসলেও সেটুকুও এনজয় করতে পারবে বলে আমার মনে হয়। যাক, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই আপনাদের কাছে আশা করব। এরপরে যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে সাফারিতে গিয়ে। ভালো থাকুন সবাই, সাথে থাকুন। আজকে আমাদের জঙ্গল সাফারির গাড়ি অলরেডি চলে এসেছে, বুকিং করা ছিল। পুরো গাড়িটা একবার দেখে নিন। বাকিটা সাফারির সময় দেখতে পাবেন। আমার মানুষ ছিল তার ওর মানুষ ছিল তাই ওকে কেন ব্রেক মারতে যাবো? হ্যাঁ, যদি এখন অন্য একটা কিছু জিনিস করে যেটা। আমরা জঙ্গলের মধ্যে একটু হাঁটতে বেরিয়েছি, তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হাতিরা জল খেতে আসে। চলুন একটু সামনে গেলে দেখতে পাবেন একটা কি সুন্দর লেক আছে। এটাকে তালাব বলা হয়। এখান থেকে হাতিরা জল খেতে আসে সকালে এবং বিকেলের দিকটা। এই রাস্তা দিয়ে নেমেই আমরা ওই তালাবে এসেছিলাম, পিন্ডাবেড়ার পাহাড়ে থেকে নেমে। ডেন ফরেস্ট, রাস্তা বলে কিছু নেই, অ্যাকচুয়ালি পুরোটাই জঙ্গল। অসাধারণ অসাধারণ, চারপাশটা দেখলেই বুঝতে পারবেন। এইগুলোই তো চাই। একটু দেখুন, শুধু পাতার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাবেন, আর পাখির আওয়াজ। কতটা উঁচু দেখুন শুধু। এই পাহাড়ে নামাটাও যেরকম রিস্ক, অ্যাকচুয়ালি পাতায় পা স্লিপ করে যায়, পা পড়লে ভুলভাল। আর ওঠাটাও সেরকম চাপের। এনে দলমার মেন অ্যাডভেঞ্চারাস জিনিসটি হলো এখানকার জঙ্গল সাফারি, যা 2800 টাকার বিনিময়ে করতে হয়। আর এটার জন্য দলমার এন্ট্রি গেটে অফলাইনে একমাত্র ভরসা। এই 2800 টাকার গাড়িতে 10 জন যেতে পারেন, কিন্তু আমরা 4 জনেই একটা গাড়ি নিয়েছি, যাতে সাফারিটা একটু সুন্দরভাবে করা যায়। এখানকার মেন আকর্ষণ হাতি ছাড়াও একটা প্রাণী, সেটা জায়ান্ট স্কুইরাল। সাফারিতে যে হাতি বা অন্য পশু পাখি দেখতেই হবে এটা মাথায় নিয়ে গেলে চলবে না। যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তাই ওদের ডেরায় গিয়ে ওদের উপরে নির্ভর করতে হবে দেখা দেবে কি দেখা দেবে না ওরা। আমার তো এই জঙ্গলের নিস্তব্ধতা, পাতা ঝরার শব্দ, বাতাসে ভেসে আসা বিভিন্ন গন্ধ, দূরে ছুটে যাওয়া কোনো বন মুরগি, হঠাৎ চিৎকার করে ওঠা কোনো নাম না জানা পাখি, বুনো শুয়োরের পায়ের ছাপ, হ্যাঁ ঠিক এইগুলো
এইগুলোই চেয়েছি আমি। ছিল না কোনো ফোনের নেটওয়ার্ক, তাই পুরোটাই নিজেকে সঁপে দিয়েছিলাম এই দলমার অপরূপ সৌন্দর্যের মধ্যে। পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে কি অপরূপ জামশেদপুর সিটি। এখন রাত প্রায় 9টা, আছি পিন্ডা বেড়াতে জঙ্গলের ভেতর। সন্ধ্যেবেলা না, আমরা বিকেলবেলা সাফারি করে ঘুরে এসেছি। পশু পাখি হয়তো দেখতে পাইনি, বা জন্তু জানোয়ার বা হাতি আমরা দেখতে পাইনি, এটা ঠিক কথা, কিন্তু এই যে সাফারি থ্রিলিং ব্যাপারটা বা অ্যাডভেঞ্চারাস যে জিনিসটা থাকে, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, আমার 3 বন্ধুর সাথে যে একসাথে ঘুরে আসলাম, এই একটা রাত আমরা এই পিন্ডা বেড়াতে পুরো চুপচাপ জঙ্গলের মধ্যে কাটাচ্ছি, তার উপর ঠান্ডা, খুব সুন্দর একটা পরিবেশ, যেটা বলার মতো নয়। আজ সারাদিন এইভাবেই আমাদের কাটলো। রাত্রেবেলা একটু চিকেন, কারণ শীতের রাতে সবাই সেটাই পছন্দ করে। আর ইচ্ছা ছিল একটু বোনফায়ার করব, তার জন্য কাঠ আমরা জোগাড় করছি। এই বোনফায়ারের মধ্যে দিয়ে শেষ করব আমাদের এই আজকের ব্লগ, কেননা আগামীকাল সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করব, করে এখান থেকে আমরা সিটিতে, দলমা সিটিতে বা জামশেদপুরে আবার নেমে যাব। তারপরে যেরকম ট্রাভেল করে, মানে 4টের সময় আমাদের বিকেলের ট্রেন, আমরা বাড়ির পথে রওনা দেবো। তাই বেশি কিছু দেখার নেই, এই কারণে আজকে যা দেখিয়েছি পুরোটাই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর লেন্দি করতে চাই না, এমনি বড় হয়ে গেছে ভিডিওটা। তা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সবাই মিলে আসবেন। আর জঙ্গলে এসে জোরে গান চালিয়ে চিৎকার করে বন্ধুদের সাথে সেটা করে পশু পাখিদের বিরক্ত না করাই ভালো বলে আমার মনে হয়। খুব ভালো লাগবে যদি এখানে একটা রাত অন্তত কাটিয়ে যান, নিজেদের মতো খাওয়া, নিজেদের মতো ঘোরা, নিজেদের মতো গল্প করা এই চুপচাপ অভয়ারণ্যে খুব ভালো লাগবে। আমি এই জঙ্গলের ভেতরেই আছি এখন। ভেবেছিলাম একটু দূরে আমরা টর্চ নিয়ে যাব, কিন্তু সবসময় তো সেটা সেফ হয় না, সেই সেফটিনেস না থাকলে যাওয়াটা খুব মুশকিল। তাই আমরা চেষ্টা করব আবার পরে এরকমই একটা ভালো ভিডিও আপনাদেরকে তুলে ধরানোর জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলবে